This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে সকাল 8টা মানেই জানেন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর আমাদের রিপোর্টাররা আমাদের সঙ্গে থাকবেন এবং লেটেস্ট আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আজ শুরুতে আমাদের নজর রাখতেই হবে বিধানসভা নির্বাচন, দিল্লির বিধানসভা নির্বাচনে। দিল্লির দিল কে জিতবে এ প্রশ্ন আজ দিনভর জারি থাকবে, এবং কারণ তার প্রসেস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে বিধানসভা নির্বাচন 70টি আসন, এবং এই 70টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 699 জন প্রার্থী। ভোটের লাইনে 1.5 কোটিরও বেশি ভোটার। আপনারা জানেন যে প্রায় 14,000 বুথে ভোট গ্রহণ চলছে। আজ দিল্লির দিল কার দিকে একটু ঘেঁষে সেদিকে অবশ্যই সময় বলবে সেই নজর। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, আজকে ইতিমধ্যেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে সকাল থেকে, আমরা জানি। এখনো পর্যন্ত কি কি খবর কোথা থেকে আসছে? দেখো, সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি যে গত 1 ঘন্টায় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এবং গতকাল স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী তার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। দিল্লির বিভিন্ন প্রান্তে শুধু ভোটারদের ভয় দেখানোর অভিযোগ নয়, তার পাশাপাশি প্রশাসনের একাংশকে, পুলিশের একাংশকে, বিশেষত যেহেতু দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন, ফলত দিল্লি পুলিশকে ব্যবহার করে আম আদমি পার্টি এবং ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ জানানো হয়েছিল। নির্বাচন কমিশন খুব দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে যে কোথাও যদি দেখা যায় যে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ কোনো পুলিশ প্রশাসন কারো বিরুদ্ধে আসছে, তাহলে সেক্ষেত্রে ক্ষমার অযোগ্য পদক্ষেপ করা হবে। ফলত আজকে পুলিশের ভূমিকার দিকেও নজর থাকছে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একটি অ্যাপের সূচনা করা হয়েছে। সেই অ্যাপের মাধ্যমে নির্বাচন কমিশন প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে প্রতি মুহূর্তে কত ফুটফল হয়েছে, অর্থাৎ কোথায় কখন ভিড় রয়েছে, কত বড় লাইন রয়েছে, সেই সম্পর্কে রিয়েল টাইম ইনফরমেশন দেবেন। ভোটাররা ঘরে বসে তারা দেখতে পারবেন সেই অ্যাপের মাধ্যমে যে কখন বুথ খালি রয়েছে এবং তারা সেই মতো ভোট দিতে যাবেন। তার কারণ, নির্বাচন কমিশনের অন্যতম চিন্তার কারণ যে দিল্লিতে বরাবর ভোট দানের হার অত্যন্ত কম হয়। গতবার মাত্র 62% ভোটদান হয়েছিল। ফলত সেই ভোটদানের হারকে বাড়ানোই এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। অপর দিক থেকে 27 বছরের খরা কাটিয়ে বিজেপি তারা ক্ষমতায় আসতে পারবে কিনা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং বিজেপি তাদের সমস্ত মেশিনারিকে কাজে লাগিয়ে দিয়েছে। অর্থাৎ লোকসভা, রাজ্যসভাতে যত সাংসদ রয়েছে তাদেরকেও শেষ বেলায় মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল, এবং তাদের উপরেও দায়িত্ব রয়েছে একেবারে ঘর ঘর থেকে যাতে ভোটারদেরকে বের করা যায়। সাংসদরা তারা দায়িত্ব পালন করবেন, অর্থাৎ দিল্লির সাংসদ বাদেও অন্যান্য জায়গার সাংসদদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে। আম আদমি পার্টি তারা কোনো রকম ফাঁক কোথাও রাখছে না। তারাও একটি অ্যাপ তৈরি করেছেন, পোর্টাল তৈরি করেছেন। তাদের যে সমস্ত এজেন্টরা রয়েছে তারা প্রতি মুহূর্তে প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে কত ভোট পড়ছে এবং কোথায় কি কি পদক্ষেপ করা হচ্ছে, কোথায় ভোটিং মেশিন খারাপ, কোথায় পোলিং এজেন্ট নেই, প্রত্যেকটা ইনফরমেশন রিয়েল টাইম সেই পোর্টালে তারা আপলোড করবেন, এবং সেই মতো যারা যে মূল মনিটরিং সেন্টার আম আদমি পার্টির পার্টি অফিস, সেখান থেকে সেই বিষয়টি মনিটর করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশন যে ডেটা দেবে তার সঙ্গে তুলনা করা হবে আম আদমি পার্টির নিজস্ব ডেটা। এর পাশাপাশি গুরুত্বপূর্ণভাবে এবার নজর থাকছে কংগ্রেসের দিকে। তার কারণ, কংগ্রেস রিয়ালিটির থেকে যাওয়া অবস্থায় তারা প্রচারে ঝড় তুলেছে, এবং কংগ্রেসের ভোট যদি বাড়ে তা কিন্তু আম আদমি পার্টির জন্য অশনি সংকেত। তার কারণ, যদি কংগ্রেসের ভোট বাড়ে কোথাও বিজেপি পরোক্ষ সুবিধা পেয়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা কিন্তু আম আদমি পার্টি করছে। কিন্তু সমস্ত আঞ্চলিক দলগুলি ইন্ডিয়া জোটে তারা আম আদমি পার্টিকে সরাসরিভাবে শুধু সমর্থন করেনি, প্রচারেও তারা অংশগ্রহণ করেছে। ফলত কয়েক কদম এগিয়ে আম আদমি পার্টি এবারের লড়াই শুরু করছে। বেশ, যদি আমি আরো একটা বিষয় জানতে চাইবো, তুমি তো পলিটিক্যাল সিনারিও কি হতে পারে তার একটা ইঙ্গিত আভাস আমরা পাচ্ছি, কিন্তু আমরা এক্ষেত্রে আরো একটা বিষয়ে নজর রাখবো। ভোট দান পর্ব যেহেতু শুরু হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যুব সমাজকে, বিশেষ করে এবার যারা প্রথম ভোটার তাদেরকে উদ্বুদ্ধ করতে গিয়ে বলেছেন যে আগে ভোট দান তারপরে জল পান। ফলে এখনো পর্যন্ত ভোটের লাইনে এই যুব সমাজ, অনেক সময় মনে হয় না যে বলা হয় যে যুব সমাজ বা প্রথম যারা ভোট দিচ্ছেন তারা অনেকটাই ভোট বিমুখ হয়ে পড়ছে, সেই দিকটা, সেই ছবিটা সকাল থেকে কতটা কি নজরে আসছে যদি একটু বলো। দেখো, আমরা যে জায়গাগুলি দেখতে পাচ্ছি যে দিল্লির যেগুলি পশ এরিয়া, অর্থাৎ যেমন ধরে নাও কালকাজির মতো বিধানসভা কেন্দ্র বা নিউ দিল্লির মতো বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু অপেক্ষাকৃত ভোট গ্রহণের হার কম। কিন্তু দিল্লির যেগুলি প্রান্তিক এরিয়া বা নিউ দিল্লি এরিয়ার বাইরে যে এলাকাগুলি রয়েছে, লুটিয়েন জোনের বাইরে যেখানে যে এরিয়াগুলি রয়েছে, সেই জায়গাগুলিতে ভোট গ্রহণের হার যথেষ্ট বেশি। আর এই ভোট গ্রহণের হার যথেষ্ট বেশি শুধু নয়, সেখানে সকাল থেকে ভোটের লাইনও দেখা যাচ্ছে, অর্থাৎ ভোটদানের প্রবণতা কিন্তু সকাল থেকেই রয়েছে।
তুমি শুধুমাত্র যুব সমাজের কথা বলছো, কিন্তু যে খবর আমরা পাচ্ছি তাতে সব বয়সের মানুষের ভোটের লাইনে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু অপেক্ষাকৃতভাবে নিউ দিল্লি বিধানসভা এলাকা, কালকাজি বিধানসভা এলাকা বা তার সংলগ্ন যে সমস্ত লুটিয়েন জোনের যে সমস্ত বিধানসভাগুলি রয়েছে সেখানে এখনো পর্যন্ত ভোটের লাইন খুব একটা দীর্ঘ দেখা যাচ্ছে না। আর ঠিক এই বিষয়টার উপরেই কিন্তু প্রতি মুহূর্তে নজর রাখছে নির্বাচন কমিশন। প্রতি মুহূর্তে আমাদের নজর থাকবে সেই দিকে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই জ্যোতির্ময়। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে এই মুহূর্তে ছিলেন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দিল্লি বিধানসভার ভোট গ্রহণ পর্ব। দিল্লি বিধানসভায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, আপনারা জানেন যে এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বাজিমাত করবে কে, একথা অবশ্যই নজরে রয়েছে। তার কারণ এক দশক আগে এই আসনে শীলা দীক্ষিতকে হারিয়ে উত্থান হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু তারপর কেজরিওয়ালের গায়ে যেভাবে যত রকমভাবে এবং আম আদমি পার্টির গায়ে যত রকমভাবে দুর্নীতির কালি লাগে, সেই দুর্নীতির কালির ছিটে মুছে আবারও আপের বাজিমাত হবে কিনা, নাকি এক্ষেত্রে বিজেপি তাদের রূপ দেখাতে পারবে, কংগ্রেস তাদের শূন্যতা পূর্ণ করতে পারে কিনা, কিছুটা হলেও সেদিকে নজর। কেজরিওয়াল হ্যাট্রিক করতে পারবেন কিনা অবশ্যই নজর। 2 দশকের খরা বিজেপি আদৌ কাটাতে পারে কিনা বিশেষজ্ঞ মহলের নজর রয়েছে। ভোট ব্যাংক তার উত্তর দেবে। অন্যদিকে হারানো ভোট ব্যাংক কংগ্রেস ফিরে পায় কিনা সেদিকে নজর তো রয়েছে। ইভিএম বন্দী হবে এই সমস্ত প্রশ্নের জবাব আজ। এবারে রাজ্যের খবরে আসি। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পূজনের সংঘাতের আবহেই কলেজের পরিচালন সমিতিতে সভাপতি বদল ঘটল। দেবাশিস কুমার ছিলেন, দেবাশিস কুমারকে সরিয়ে সভাপতি করা হলো অরূপ বিশ্বাসকে। এই বদল এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের সাম্প্রতিকতম সরস্বতী পুজোকে কেন্দ্র করে যেভাবে জলঘোলা হয়েছিল তাতে এই বদল অনেকটাই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞ মহল। তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। পাশাপাশি বর্ষিয়ান সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন আপনাদের শোনাবো পরপর। প্রাত বনম দিবা বনম সান্ধ্য এরকম 2-4টে জায়গায় যদি এই ধরনের কিছু হয়ে থাকে, এর সঙ্গে পুজো হবে না কোনো সম্পর্ক নেই। উল্টে হচ্ছে পুজো আমরা করব, এই জায়গায় করব, আর এদের বক্তব্য না আমরা ওখানটা করব। তো এর উপর এটাকে কখনো এটাতে কি মানে হয় যে পুজো করতে দিচ্ছে না? কি আজব একটা সম্পূর্ণ কুৎসিত সাম্প্রদায়িক গন্ধ লাগানো বিশ্রী ন্যারেটিভ এই বিজেপি এবং বিরোধীরা তৈরি করতে চাইছে। এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তৈরি করা কৃত্রিম, আমি আবার বলছি, আগে তিল থেকে তাল হতো, এখন শূন্য থেকেই তাল আসছে ম্যাজিকের মতো। হাত ঘুরিয়ে তাল, তিল থেকেও তাল আর হচ্ছে না, এখন শূন্য থেকে তাল, গল্প তৈরি হচ্ছে। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। একটা মোটা হাতি ছিল, তাকে সরিয়ে একটা ছোট্ট কম মোটা হাতিকে আনা হলো। আর সবাই তাদের সমস্ত আত্মনিবেদন একজন মহান দুর্নীতিগ্রস্ত নেত্রীর কাছে। তো আপনি কি পাবেন? আগামী দিনে আরো বড় জিনিস বেরোবে। এরা সমস্ত জায়গায় কাটমানি নির্ভর দলীয় সংগঠন তৈরি করছেন। যাকে আনা হয়েছে তার ভাইয়ের নেতৃত্বে তো টলিউডটা উঠে গেল, প্রায় টলিউডটা থাকবে না। এইসব লোকেদের দিয়ে কি প্রশাসন চলে? পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য যে তারা সব জেনে শুনেও একজন নির্মম দুর্নীতিগ্রস্ত অসত্যভাষিনীকে ক্ষমতায় এনেছেন। অন্যদিকে প্রাকৃতিক আবহাওয়া যেমনই থাকুক না কেন, শীতকালেও যেখানে গরম পড়তে দেখা যায় তার নাম বোধহয় বীরভূম। বীরভূমের মাটি আবারও গরম হতে শুরু করেছে, কারণ সেখানে কেষ্ট এবং গাজলের মাঝখানে সবসময় বনাম শব্দটা বসে যায়। একটা কাজিয়া চলতেই থাকে, সেটা প্রকাশ্যে হোক বা প্রচ্ছন্নে। বীরভূম জেলা পরিষদ পিছিয়ে পড়েছে বলে বাউন্সার ছুড়েছেন এবার অনুব্রত মণ্ডল, মানে কেষ্ট মণ্ডল। আর কাজল শেখ এখন জেলা পরিষদের সভাধিপতি। আপনারা জানেন কাজ নিয়ে দলের মধ্যে এমন একটা সমালোচনার মধ্যে পড়তে হয়, বাউন্সারকেও মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন কাজল। একটার পর একটা তিনি ছক্কা মেরেছেন। প্রত্যাঘাতের পর এখনো অনুব্রত মণ্ডল টু শব্দটি করেননি। অনুব্রত মণ্ডল তিহার থেকে ফেরার পর কাজল শেখের সঙ্গে এতদিন ঠান্ডা যুদ্ধ চলছিল, এবার একেবারে সম্মুখ সমর কেষ্ট বনাম কাজল। 2 বছর ধরে বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ, সেই জেলা পরিষদ পিছিয়ে পড়েছে বলে খেদোক্তি অনুব্রত মণ্ডলের। হ্যাঁ, মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো 4বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে।
যাতে আবার 1 নম্বরে থাকি। 8 বছরে আমরা 1-এ চলে যাব। অনুব্রত জেলা পরিষদ বা জেলা প্রশাসনের কেউ নন, তারপরও বারবার বলছেন বিষয়টা দেখতে হবে। 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে, এবং উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। এ কি জেলা সভাধিপতির এখতিয়ারে ঢুকে পড়া নয়? অনুব্রতর মন্তব্যে জেলা তোলপাড় হতেই সাংবাদিকদের ডেকে কেষ্টকে পাল্টা নিশানা কাজলের। একেবারে চাঁচা ছোলা মন্তব্য। বলেছেন অনুব্রত চক্রান্ত করার চেষ্টা করছেন, অনুব্রত বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। বীরভূম জেলা এগিয়ে আছে, বীরভূম জেলা কোনো অংশে পিছিয়ে নেই। হয়তো খেতে পারছেন না, না পাওয়ার জন্য বলতে পারেন, এমন মন্তব্যও করেছেন কাজল শেখ। দেখুন, আঙুর ফল টক হতে পারে, আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না পাওয়ার জন্য বলতে পারে। কেষ্ট তিহারে থাকাকালীন জোড়া ভোট হয়েছে বীরভূমে। 23-এর পঞ্চায়েত ভোট, 24-এর লোকসভা ভোট। দু ক্ষেত্রেই বীরভূমে চেনা ছবি বাদ দিয়েই ভোট হয়েছে, সে কথা বারবার মনে করিয়ে দেন কাজল শেখ। মঙ্গলবারও বলেছেন একই কথা। সে সংঘাত তো আছে, 2 বছর হয়ে গেল। 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। সঙ্গে যোগ করেছেন, কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। এটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে? কয়েক মাস মানে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি, যে পর্বে অনুব্রত মণ্ডল জামিনে ছাড়া পেয়ে জেলায় ফিরেছেন। জেলার দুর্নীতি নিয়েও ঘুরিয়ে সতীর্থদের কটাক্ষ করেছেন কাজল। কোনো অংশে কোনো ঘোটালা এখানে নেই। বীরভূম জেলা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। সরকারি ভেস্টেড ল্যান্ডের ওপর ওল্ড এজ হোম নির্মাণ করা হয়েছে, সেটা আমার পিরিয়ডে নয়, আগের পিরিয়ডে। সেখানে বর্তমানে 5 স্টার হোটেল চলছে। আমি রেভিনিউ নিইনি, এটা আমার অপরাধ হতে পারে। বোলপুরে যে সবুজপত্র, আদিবাসীদের প্রপার্টির ওপর সবুজপত্র নির্মাণ হচ্ছে, তো এইসব বিষয়ে প্রতিবাদ আমি করি, হয়তো এটাও তার কারণ হতে পারে। ইট ছুঁড়ে পাটকেল খেয়ে কি বলছেন অনুব্রত? স্পিকটি নট কেষ্ট। আর কোনো মন্তব্যই করতে রাজি হননি। রাজনৈতিক নেতারা অবশ্য অনেক কথাই বলছেন। বীরভূমবাসী হিসাবে এখান থেকে যা দেখছি, তৃণমূল কংগ্রেস দলটা একজন বামুন, একজন কায়েত, একজন চাষা মিলে চালাচ্ছে। আর মুসলিম যে নেতা, তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এবং তাতে স্পষ্ট বোঝাই যাচ্ছে যেটা দুধেল গাইদের বা মুসলিমদের ভোটটা পুরোপুরি নেবে, কিন্তু কোনো মুসলিম নেতাকে উঠতে দেবে না। শীত যাওয়ার আগেই বীরভূমের মাটি তেতে উঠেছে। রদবদলের আগের আঁচ কি? হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে কয়েকদিন আগেই একটা ঘটনা আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, কড়া নির্দেশ ছিল। নির্দেশ যেদিন জারি হয়েছে তার 3 থেকে 4 দিনের মধ্যে ম্যানহোলে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। এবার এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হলো জাভেদ খানকে। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খানের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাপে পড়ে পুর ও নগর উন্নয়ন দপ্তরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা জাভেদ খানের। সূত্রের খবর, জাভেদ খান বলেন এখানে তার দপ্তরের কোনো ভূমিকা নেই, এটা পুরো নগর উন্নয়ন দপ্তরের অধীনে পড়ে। এরপরই জাভেদ খান এবং ফিরহাদ হাকিমের মধ্যে প্রায় বাক বিতণ্ডার পরিস্থিতির সৃষ্টি হয়। দুই মন্ত্রীকে থামিয়ে ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তদন্ত কে করবে, কাকে দিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত হবে, কাদের দিয়ে হবে, সেই বিষয়টা কিন্তু কোনো রকম নির্দেশ এখনো আসেনি। বিডিও থেকে প্রধান শিক্ষক, জাল সার্টিফিকেট। আর এই জাল সার্টিফিকেট জেরে চাকরিতে দিব্য বহাল রয়েছেন তারা, এমনটাই বিস্ফোরক অভিযোগ উঠছে মালদা জেলায়। বোমা, গুলি, বন্দুকের পর মালদায় জাল সার্টিফিকেটের এবার রমরমা। অভিযোগ, জাল SC/ST সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরি করছেন অনেকেই। প্রশ্ন হচ্ছে কার মদতে এই জালিয়াতির কারবার চলছে? যারা এতদিন ধরে পেয়ে এসছেন তো ঠিক আছে, কিন্তু এখনো কি সেটা চলছে? মালদা থেকে একটা এক্সক্লুসিভ রিপোর্ট রয়েছে আমাদের, আপনারা দেখুন, বুঝতে পারবেন কি পরিস্থিতি। মালদা মানেই যেন বিতর্ক আর বিতর্ক।
খুন খারাপি গুলি বন্দুকের জন্য গত কিছুদিন ধরেই খবরের শিরোনামে মালদা। এবার জাল সার্টিফিকেটের কারবারের অভিযোগ উঠল এই জেলা থেকে। মালদা জেলার বিভিন্ন ব্লকে জাল সার্টিফিকেটের ছড়াছড়ি। জাল সার্টিফিকেটে বিডিও অফিস, সেচ দফতরে চাকরির অভিযোগ, এমনকি শিক্ষক পদেও জাল সার্টিফিকেট নিয়ে চাকরির অভিযোগ উঠেছে। অভিযোগ, জাল সার্টিফিকেট চক্রে মদত তৃণমূলের প্রভাবশালী নেতাদের। অভিযোগ, মদত রয়েছে প্রশাসনিক কর্তাদের একাংশেরও। কেউ বিডিও আছে, জয়েন্ট বিডিও, তারপর কেউ হাই স্কুলের টিচার, কেউ প্রাইমারি টিচার, এরকম অসংখ্য আমাদের কাছে লিস্ট মোটামুটি 30টা প্লাস আমি যেটা কমপ্লেন করেছি। এটা একটা প্রশাসনিকের র্যাকেট, বড় একটা র্যাকেট চলছে প্রশাসনিকভাবে। হাইকোর্টেও মামলা করেছিলাম। শাসক দলের কিছু নেতা ফেতাদের, কিছু প্রশাসনিক আধিকারিক এর সাথে জড়িত। বাংলাদেশ থেকেই তৃণমূলের প্রধান এখানে এসে, বিশেষ করে মালদায় এসে নাকি জাল ওবিসি সার্টিফিকেট বানিয়ে নিয়েছিলেন। এই অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই সার্টিফিকেট বাতিল হয়েছে, কিন্তু তারপরেও এই র্যাকেট কিন্তু বন্ধ হয়নি। খুব সহজেই এখানে মিলে যাচ্ছে জাল সার্টিফিকেট। এমনই এক প্রাথমিক শিক্ষক যার বিরুদ্ধে জাল সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে, তার সঙ্গে যোগাযোগ করেন TV9 বাংলার প্রতিনিধি। আপনার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে জাল সার্টিফিকেট বার করেছেন না, সেটাই জানতে চাইছি। আপনি কোথা থেকে বলছেন? আমি সাংবাদিক বলছি। আমি এইটুকুই আপনার কাছে জানতে চাইছি, আপনাকে এটা বার করতে হলো কেন, মানে কি, মানে এটা এখন আমি আপনাকে বলতে পারছি না। 2024 সালে 182 জনের সার্টিফিকেট বাতিল করেন মালদা ও চাঁচলের SDO। অভিযোগ, জাল সার্টিফিকেট বাতিলের পরেও অনেকেই পদে বহাল আছেন। 3 মাসের মধ্যে SDO-কে পদক্ষেপের নির্দেশ দেয় হাইকোর্ট। 3 মাস পেরোলেও কোনো পদক্ষেপ হয়নি, অভিযোগ চাকরি প্রার্থীদের। হাইকোর্টের দ্বারস্থ হয়, হাইকোর্টে একটা অর্ডার পাই 12 সপ্তাহের অর্ডার পাওয়া সত্ত্বেও SDO সাহেব কিছু এখন ইনকোয়ারি করে আমাকে কিছু জানায়নি বা ওদেরও কিছু করেনি। বিভিন্ন সময় এসছে, সেগুলোকে আমরা এনকোয়ারি করে দেখেছি, যেগুলো বাতিল হওয়ার হয়েছে সেগুলো আমরা ডিপার্টমেন্টকে জানিয়েও দিয়েছি। নতুন করে জানাম, ওটা ওই 3 মাসটা আর কি পেরিয়ে গেছে, আমি সেটাই বলছি। সেটা জানি না 3 মাস কোন কেসের কথা বলছেন, সেগুলোতে আমাদের চাঁচলের কিছু ছিল কিনা সেটা আমি বলতে পারবো না। এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ভাবনা চাকরি প্রার্থীদের। কমপ্লেন ভিত্তিতে আমাদের এখন পর্যন্ত = 0, মানে আমাদের কোনো দৃষ্টান্তমূলক কোনো রিপোর্ট করেনি। আমরা মুখ্যমন্ত্রী ম্যাডামের কাছে যাব। জাল সার্টিফিকেটের রমরমায় আদিবাসী সমাজ বঞ্চনার শিকার হচ্ছে, এই অভিযোগ তুলে সরব বিরোধীরা। নন এসটি লোককে যদি এসটি সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে এ রাজ্যে আদিবাসীদের উপর এর থেকে বড় বঞ্চনা বা শোষণ আর কি হতে পারে। আমার ধারণা আদিবাসী সমাজের প্রমুখ যারা আছেন তারা এবার এ নিয়ে সরব হবেন। ভুয়ো ডিগ্রির মুখ্যমন্ত্রী, তার রাজত্বে জাল এবং ভুয়োর কারবার চলছে পশ্চিমবাংলায়। বিশেষ করে দুয়ারে সরকারে ইনস্ট্রাকশনটা ছিল কাজ দেখাতে হবে, যে যা চাইবে পটাপট দিয়ে দাও, তাদের উদরপিণ্ডি বুধর ঘাড়ে পড়লে পড়বে। তৃণমূল বা রাজ্য সরকার কেন এর দায় নেবে, পাল্টা প্রশ্ন তোলে জেলা তৃণমূল নেতৃত্ব। র্যাকেট কোনো একটা অফিসার বলুন, কোনো একটা নেতা বলুন, যদি এসব যুক্ত থাকে, সরকার তার দায় নেবে না? কারা এই র্যাকেটের সঙ্গে যুক্ত আছে তাকে অফিসার ধরবে, অ্যারেস্ট করবে। অনুপ্রবেশকারীরা এখানে এসে সেই র্যাকেটের মাধ্যমে এই সমস্ত জাল সার্টিফিকেটও তারা তৈরি করে নিচ্ছেন। ক্রমশই এই বিষয়টি উদ্বেগের হয়ে উঠছে। প্রশ্ন উঠছে, তাহলে কি করছে প্রশাসন, কী বা করছে রাজ্য সরকার? মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।